ইতিহাসের পাতা ঘাটলে না প্রায়ই এমন একটা অদ্ভুত দাবি চোখে পড়ে যা প্রথম দেখাতেই চরম সাংঘর্ষিক মনে হতে পারে। হুম মানে একটু অবাক করার মতো ব্যাপার। একদম। মানে বলা হয় যে একটা গোটা ভূখণ্ডে টানা ১৫০ বছর ধরে নাকি নিরেট অন্ধকার বিরাজ করছিল। সেখানে কোনো সাহিত্য নেই, কোনো শিল্প নেই। সংস্কৃতি চর্চার কোনো আলো নেই। রাইট, সবকিছু যেন থমকে আছে আর কি। কিন্তু সেই তথাকথিত অন্ধকার যুগের ঠিক মাঝখান থেকে হঠাৎ করেই এমন একটা নিখুঁত ৫১টা অধ্যায়ে বিন্যস্ত একটা বিশাল গ্রন্থ আবিষ্কৃত হয়, যার কাঠামো রীতিমতো চমকে দেওয়ার মতো। আরে ৫১টা অধ্যায়, এটা তো হ্যাঁ, ঠিক ৫১টা। মানে চারপাশের পুরো সমাজ যখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত, তখন কেউ একজন সন্তর্পণে বসে বসে এত সুসংগঠিত একটা সাহিত্যকর্ম কিভাবে তৈরি করছিলেন। আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল লক্ষ্য হল ক্রনিকলস অফ মিডিয়েভাল বেঙ্গলি লিটারেচারের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট বিশ্লেষণ করা। দারুণ একটা বিষয়। মানে মধ্যযুগের বাংলা সাহিত্যের এই বিশাল গোলকধাঁধার জট খোলাটাই আমাদের আজকের মিশন। আমরা বোঝার চেষ্টা করব ইতিহাসবিদরা ঠিক কিসের ভিত্তিতে একটা সাহিত্যের সময়কালকে নির্দিষ্ট যুগে ভাগ করেন, আর এই তথাকথিত অন্ধকার যুগের ভেতরের মেকানিজমগুলো আসলে কেমন ছিল, তাই না? ঠিক তাই। আর চরম প্রতিকূলতার মধ্যেও কিভাবে সাহিত্যের কিছু অমূল্য নিদর্শন নিঃশব্দে টিকেছিল সেটাও আমরা দেখব। আমি না এই সময়কালটাকে একটা বিশাল লাইব্রেরির অগোছালো তাকের সঙ্গে তুলনা করতে পছন্দ করি। অগুছালো তাক মানে? হ্যাঁ, ধরুন লাইব্রেরিয়ান হিসেবে ইতিহাসবিদরা কিভাবে সাল অনুযায়ী বইগুলোকে প্রাক-চৈতন্য, চৈতন্য আর চৈতন্য পরবর্তী যুগের তাকে সাজিয়েছেন। মানে এই তাক সাজানোর পেছনের লজিকটা কি, সেটা দর্শকদের সামনে তুলে ধরাই আজকের আলোচনার মূল আকর্ষণ। দারুণ একটা রূপক ব্যবহার করেছেন। দেখুন, এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো সময়কালের এই বিভাজন বা পিরিয়ডাইজেশন। ইতিহাসবিদরা যখন কোনো সাহিত্যের সময়কালকে বিভিন্ন যুগে ভাগ করেন, তখন সেটা কিন্তু কেবল কয়েকটা সংখ্যার হিসাব বা ক্যালেন্ডারের পাতার পরিবর্তন থাকে না। এটা মূলত একটা জাতির বুদ্ধিবৃত্তিক বিবর্তনের মানচিত্র। বুদ্ধিবৃত্তিক বিবর্তনের মানচিত্র, কথাটা খুব সুন্দর। তাই না? ক্রনিকলস অফ মিডিয়েভাল বেঙ্গলি লিটারেচারের উৎসগুলোতে যদি আমরা নজর দিই, তাহলে মধ্যযুগের একটা অত্যন্ত সুনির্দিষ্ট টাইমলাইন দেখতে পাব। মানে পুরো সময়কালটিকে প্রধানত ৩টে ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, ভাগগুলো কি কি? প্রথমটা হলো প্রাক-চৈতন্য যুগ, যার সময়কাল ১২০১ সাল থেকে ১৫০০ সাল পর্যন্ত। এরপর আসে চৈতন্য যুগ, যেটা ১৫০১ সাল থেকে শুরু হচ্ছে, রাইট? একদম ঠিক, ১৫০১ থেকে ১৬০০ সাল পর্যন্ত বিস্তৃত। আর সবশেষে রয়েছে চৈতন্য পরবর্তী যুগ, যার ব্যাপ্তি ১৬০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত। এই লাইব্রেরির তাক সাজানোর রূপক থেকে বেরিয়ে এবার যদি আমরা সরাসরি সালগুলোর দিকে তাকাই, একটা বড়সড় প্রশ্ন জাগে। কীরকম প্রশ্ন? মানে পুরো মধ্যযুগের এই কয়েকশো বছরের ইতিহাস আবর্তিত হচ্ছে একটা নির্দিষ্ট নামের ওপর ভিত্তি করে, আর তা হল চৈতন্য। সাহিত্যের সব নামকরণ তাকে কেন্দ্র করেই হচ্ছে। প্রাক-চৈতন্য, চৈতন্য আর চৈতন্য পরবর্তী। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে থাকা উৎস স্পষ্টভাবে জানাচ্ছে যে চৈতন্য পরবর্তী যুগের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে মুঘল আমলকে বাংলা সাহিত্যের স্বর্ণালী যুগ বা গোল্ডেন এজ বলা হয়। রাইট, গোল্ডেন এজ। এই জায়গাটিতেই তো একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়। যেখানে একটা পুরো যুগের নামকরণ করা হলো একজনের নামে, তখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তার সময়েই সাহিত্যের সবচেয়ে বড় উৎকর্ষ সাধিত হয়েছিল। সেখানে হঠাৎ করে চৈতন্য পরবর্তী যুগের শেষ ভাগ, মানে মুঘল আমলকে? হ্যাঁ, মুঘল আমলকে কেন সাহিত্যের স্বর্ণালী যুগ বলা হলো? নামের প্রভাব আর কাজের উৎকর্ষ, এই দুটোর মধ্যে ইতিহাসবিদরা কিভাবে ভারসাম্য রাখছেন? এই দ্বন্দ্বটা আসলে ইতিহাসের একটা খুব সাধারণ মেকানিজম বা পদ্ধতিকে সামনে নিয়ে আসে। যুগ বিভাজনের নামকরণটা মূলত নির্ভর করে একটা সুনির্দিষ্ট সময়ে ঘটা বিশাল কোনো সামাজিক বা সাংস্কৃতিক আলোড়নের ওপর। ওকে। শ্রীচৈতন্য সেই সময়ের সমাজ ও সংস্কৃতিতে এমন এক অভাবনীয় প্রভাব ফেলেছিলেন, যা মানুষের চিন্তাধারা, বিশ্বাস আর আবেগ প্রকাশের ভাষাকে পুরোপুরি বদলে দিয়েছিল। মানে একটা বিশাল দার্শনিক ইম্প্যাক্ট আর কি। একদম। তার এই বিশাল দার্শনিক এবং সামাজিক প্রভাবের কারণেই
পুরো সময়কালটা তার পরিচয় পরিচিত হয়েছে। ইতিহাসবিদরা ওই সময়ের মূল চালিকা শক্তি হিসেবে তাকেই চিহ্নিত করেছেন। অর্থাৎ শ্রী চৈতন্য ছিলেন সেই সময়ে সমাজ পরিবর্তনের মূল প্রভাবক। কিন্তু সাহিত্যের স্বর্ণালী যুগ বলতে তাহলে ইতিহাসবিদরা ভিন্ন কোনো মানদণ্ড ব্যবহার করেছেন, তাই তো? ঠিক তাই। যখন সাহিত্যের স্বর্ণালী যুগ বা গোল্ডেন এজের কথা আসে, তখন তার প্যারামিটার বা মাপকাঠিগুলো বদলে যায়। একটা স্বর্ণালী যুগ নির্ভর করে সাহিত্যকর্মের গুণগত মান, আঙ্গিকের বৈচিত্র্য আর সামগ্রিক বিস্তারের উপর। আর সেটার জন্য তো একটা শক্ত ভিত দরকার। হ্যাঁ, আর এর জন্য প্রয়োজন হয় রাজনৈতিক স্থিতিশীলতা এবং পৃষ্ঠপোষকতা। মোঘল আমলে ঠিক এই জিনিসটাই ঘটেছিল। সেই সময় বাংলায় একটা আপেক্ষিক রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠিত হয়, অর্থনীতি স্থিতিশীল হয়। আর পৃষ্ঠপোষকতা বাড়ে। একদম। রাজকীয় বা অভিজাত শ্রেণীর কাছ থেকে সাহিত্যিকরা ব্যাপক পৃষ্ঠপোষকতা পেতে শুরু করেন। একটা স্থিতিশীল সমাজেই কেবল মহাকাব্যের অনুবাদ বা উচ্চমানের সাহিত্য চর্চা সম্ভব। বুঝতে পেরেছি। অর্থাৎ চৈতন্য যুগে যে নতুন দার্শনিক বা আবেগিক বীজটা রোপিত হয়েছিল, মোঘল আমলের স্থিতিশীল রাজনৈতিক আর অর্থনৈতিক কাঠামোর উপরে দাঁড়িয়েই সেটাই সবচেয়ে বড় আর সুমিষ্ট ফলটা দিতে পেরেছিল। ও আচ্ছা, এ কারণেই নামের প্রভাব একদিকে থাকলেও সাহিত্যের প্রকৃত উৎকর্ষের কারণে মোঘল আমলকে স্বর্ণালী যুগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একদম নিখুঁতভাবে ধরেছেন। এই মেকানিজমটা পরিষ্কার হলে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায় যে সাহিত্যের বিকাশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে সমাজ আর রাজনীতির একটা বিশাল ভূমিকা থাকে। অবশ্যই থাকে। তো স্বর্ণালী যুগের এই চমৎকার ধারণা থেকে এবার যদি আমরা শ্রোতাদের নিয়ে একদম বিপরীত একটা অবস্থার দিকে যাই, কারণ আলো বুঝতে হলে তো আগে অন্ধকারকে চিনতে হয়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের টাইমলাইনের শুরুর দিকে ফিরে যেতে হবে। 1201 সাল থেকে 1350 সাল পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা মূলত তুর্কি শাসনামল। সেই বিতর্কিত 150 বছর। হ্যাঁ, এই 150 বছরের সময়কালকে যদি একটা রূপকের মাধ্যমে বুঝতে হয়, তবে একে একটা প্রাণবন্ত শহরে হঠাৎ হওয়া ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে তুলনা করা যেতে পারে। ব্ল্যাকআউট বেশ ইন্টারেস্টিং তুলনা। মানে ধরুন চারপাশ আলোয় ঝলমল করছে, সবাই স্বাভাবিক কাজ করছে, আর হঠাৎ করে পুরো শহরের কারেন্ট চলে গেল, সব কিছু থমকে গেল। তুর্কি আক্রমণের পর বাংলা সাহিত্যের ক্ষেত্রে ঠিক এমন একটা ব্ল্যাকআউটের কথা বলা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই অন্ধকার যুগ বলতে কি আসলেই বোঝায় যে 150 বছর ধরে মানুষ কোনো সাহিত্যই রচনা করেনি? মানে এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? দেখুন, ইতিহাসে এই অন্ধকার যুগ কথাটা কিন্তু বেশ বিভ্রান্তিকর হতে পারে। এর মানে এই নয় যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার সমস্ত মানুষের সৃজনশীলতা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। সেটাই তো ভাবছিলাম। আসলে এর পেছনের কারণটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত। যখন একটা সমাজে তুর্কি আক্রমণের মতো বিশাল কোনো সামরিক ও রাজনৈতিক শক্তির রদবদল ঘটে, তখন সমাজের উপরের দিকের কাঠামো অর্থাৎ রাজসভাগুলো সবার আগে ভেঙে পড়ে। আর মধ্যযুগে সাহিত্য চর্চা তো মূলত ওই রাজসভার উপরে নির্ভরশীল ছিল। একদম। রাজা বা সামন্তপ্রভুরা কবিদের আশ্রয় দিতেন, অর্থ দিতেন। যখন সেই পুরনো রাজারা ক্ষমতা হারালেন, তখন রাজসভাগুলো ছত্রভঙ্গ হয়ে গেল। ফলে কবি আর পণ্ডিতদের অবস্থা তো শোচনীয় হয়ে পড়ল। হ্যাঁ, তারা নিজেদের প্রাণ বাঁচাতে রাজধানী ছেড়ে প্রত্যন্ত গ্রামে বা অন্য কোনো নিরাপদ অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হলেন। অর্থাৎ সাহিত্যের মূল আর্থিক এবং কাঠামোগত ইঞ্জিনটাই পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক, যখন চারপাশের সমাজ ব্যবস্থা এমন একটা বিশাল ট্রানজিশন বা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তখন মানুষের প্রথম আর প্রধান লক্ষ্য থাকে শুধুমাত্র টিকে থাকা। সার্ভাইভাল মোড আর কি। হ্যাঁ, জীবনের নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন সাহিত্য বা শিল্পের মতো সূক্ষ্ম বিষয়গুলো চর্চার সুযোগ থাকে না। দ্বিতীয়ত, নতুন যারা শাসক হিসেবে এলেন, তাদের ভাষা আর সংস্কৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন। রাইট। ফলে স্থানীয় সাহিত্যের প্রতি তাদের কোনো আগ্রহ বা কোনো পৃষ্ঠপোষকতা ছিল না। এই 150 বছরে তাই প্রাতিষ্ঠানিক পর্যায়ে কোনো বড় সাহিত্যকর্ম রচিত হতে পারেনি। আর যদি কিছু রচিত হয়েও থাকে, তবে সংরক্ষণের অভাবে সেটা কালের গর্ভে হারিয়ে গেছে। কেউ তো আর আর্কাইভ করে রাখেনি। একদমই তাই। ইতিহাসবিদরা যখন এই 150 বছরের কোনো লিখিত বা ধারাবাহিক দলিল খুঁজে পান না, তখনই তারা এই সময়কালকে অন্ধকার যুগ হিসেবে সিলমোহর দেন। এই ব্ল্যাকআউট বা অন্ধকার যুগের মেকানিজমটা বুঝতে পারলেই না আমাদের সেই শুরুতে বলা কৌতূহল উদ্দীপক জায়গাটা সামনে চলে আসে। ওই 51টা অধ্যায়ের বিষয়টা
হ্যাঁ, কারণ ঘুটঘুটে অন্ধকারেও কেউ না কেউ মোমবাতি জ্বালিয়ে রাখার চেষ্টা করে। আমাদের কাছে থাকা উৎস বলছে এই অন্ধকার যুগেও একেবারে শূন্যতা ছিল না। কিছু অমূল্য সাহিত্যকর্ম এ সময়ও রচিত হয়েছিল। যেমন এই সময়ে রচিত প্রথম গ্রন্থ হিসেবে প্রাকৃত পৈঙ্গলের নাম পাওয়া যায়। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু যে তথ্যটা সবচেয়ে বেশি ভাবনার উদ্রেক করে তা হল রামাই পণ্ডিত রচিত শূন্য পুরাণ। হ্যাঁ, শূন্যপুরাণ। নোট থেকে আমরা খুব সুনির্দিষ্টভাবে জানতে পারছি যে এই শূন্য পুরাণ গ্রন্থটিতে অধ্যায় সংখ্যা ঠিক ৫১টি। এক্স্যাক্টলি 51। এখানেই তো একটা বড়সড় লজিক্যাল পুশব্যাকের জায়গা তৈরি হয়। যে সময়টাকে আমরা অন্ধকার যুগ বলছি, যেখানে সাহিত্যের প্রাতিষ্ঠানিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে, চারপাশের সমাজ টিকে থাকার লড়াইয়ে বিপর্যস্ত, রাইট। সেরকম একটা সময়ে রামাই পণ্ডিত কিভাবে নিখুঁত ৫১টি অধ্যায়ের এত বিশাল আর সুসংগঠিত একটা গ্রন্থ রচনা করলেন। একটা গ্রন্থে সুনির্দিষ্টভাবে ৫১টি অধ্যায় থাকার মানে হল এর পেছনে একটা অত্যন্ত শক্ত বৈদিক কাঠামো কাজ করছিল। এটা কি প্রচলিত অন্ধকার যুগের ধারণাকে চ্যালেঞ্জ করে না? আরে শুধু চ্যালেঞ্জই করে না, বরং সাহিত্যের টিকে থাকার একটা নতুন ডাইমেনশন বা মাত্রা আমাদের সামনে উন্মোচন করে। কি রকম? যখন আমরা প্রাকৃত পৈঙ্গল বা রামাই পণ্ডিতের এই ৫১ অধ্যায়ের শূন্যপুরাণের মতো গ্রন্থগুলোর দিকে তাকাই, তখন বুঝতে পারি যে রাজসভা ভেঙে গেলেও সাহিত্যের আরেকটা ধারা একেবারে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক সমাজে কাজ করছিল। মানে লোকাল লেভেলে। একদম। এই শূন্যপুরাণ মূলত রাঢ় বাংলার ধর্মঠাকুরের পূজার নিয়মকানুন আর আচার অনুষ্ঠানের বিবরণ নিয়ে রচিত একটা গ্রন্থ। যখন রাজসভাগুলোতে ব্ল্যাকআউট চলছে, তখন সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস আর দৈনন্দিন আচার অনুষ্ঠানগুলো কিন্তু থেমে থাকেনি। মানুষের তো ধর্মাচরণ লাগবেই। ঠিক। এই ৫১টা অধ্যায় আসলে প্রমাণ করে যে এটা কোনো এক বিকেলে বসে লেখা বিচ্ছিন্ন কবিতা নয়, এটা হলো একটা সুসংগঠিত ধর্মীয় ও সামাজিক বিধিমালার প্রামাণ্য দলিল, যা প্রজন্মের পরপর ধরে চর্চিত হয়ে আসছিল। তার মানে সাহিত্য তখন রাজকীয় বিনোদনের জায়গা থেকে সরে গিয়ে সাধারণ মানুষের টিকে থাকার হাতিয়ার বা দৈনন্দিন জীবনের আচারে পরিণত হয়েছিল। ঠিক। এটাকে আমরা বলতে পারি সার্ভাইভাল এভিডেন্স বা টিকে থাকার শক্ত প্রমাণ। ওয়াও, সার্ভাইভাল এভিডেন্স। হ্যাঁ, রাজকীয় পৃষ্ঠপোষকতা না থাকলেও মানুষের নিজস্ব গোষ্ঠীগত বিশ্বাস বা ধর্মীয় রীতির প্রয়োজনে সাহিত্যের এই সুসংগঠিত কাঠামো ঠিকই তার শিকড় ধরে রেখেছিল। রামাই পণ্ডিত হয়তো সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বাসগুলোকেই এই ৫১টা অধ্যায়ের কাঠামোর মধ্যে একত্রিত করেছিলেন। মানে একটা কম্পাইলেশনের মতো। একদম। এটা আমাদের শেখায় যে ক্ষমতা বা কেন্দ্র যখন ভেঙে পড়ে, সাহিত্য তখন প্রান্তিক পর্যায়ে বা আন্ডারগ্রাউন্ডে গিয়েও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। অন্ধকার যুগে এই গ্রন্থগুলো তাই শুধু পুরনো বই নয়, এগুলো হলো ওই বিরূপ সময়ের মানুষের অপ্রতিরোধ্য সৃজনশীলতার দলিল। এই টিকে থাকার লড়াইটা সত্যি অত্যন্ত চমৎকার। তবে এই ব্ল্যাকআউট বা অন্ধকার নেমে আসার ঠিক আগের মুহূর্তটা কেমন ছিল সেটা জানলে না অন্ধকারের তীব্রতাটা আরও ভালো করে বোঝা যায়। মানে ঝড়ের আগে শান্ত অবস্থার মতো। ঠিক। আমরা যদি আবার একটু পেছনের দিকে তাকাই, মানে যখন রাজসভার পৃষ্ঠপোষকতা বহাল ছিল, তখন সাহিত্যের গঠনতন্ত্র নিয়ে কেমন কাজ হচ্ছিল তার কিছু অসাধারণ নমুনা উৎসগুলোতে পাওয়া যায়। হ্যাঁ, যেমন লক্ষণ সেনের রাজসভার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে কবি দারঞ্জনের রুম্মা আর জয়দেবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাকবিরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি সেই সময়ে আমরা শ্রীহর্ষ রচিত চম্পুকাব্যের সন্ধান পাই। চম্পুকাব্য। এই চম্পুকাব্যের সবচেয়ে অভিনব দিকটা হল এটা গদ্য আর পদ্যের মিশ্রণে রচিত হয়েছিল। আমি যদি এটাকে আধুনিক সময়ের কোনো ধারণার সঙ্গে যুক্ত করার চেষ্টা করি, তবে এই চম্পুকাব্যকে আজকের দিনের মিউজিক্যাল সিনেমা বা মঞ্চনাটকের কাঠামোর সঙ্গে মেলানো যেতে পারে। হা, মিউজিক্যাল সিনেমার এই তুলনাটা সাহিত্যের কাঠামোগত নিরীক্ষা বোঝার জন্য অত্যন্ত কার্যকর একটা রূপক। মানে আধুনিক মিউজিক্যালগুলোতে আমরা দেখি যে চরিত্ররা খুব সাধারণ ভাষায় গদ্যে কথা বলছে, কাহিনীর বর্ণনা দিচ্ছে, আর কথা বলতে বলতে যখন আবেগের চরম মুহূর্তে পৌঁছচ্ছে তখন তারা হঠাৎ করে গানে বা পদ্যে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছে। রাইট, হঠাৎ করে একটা গানে ব্রেকআউট করলো। একদম। শ্রীহর্ষের চম্পুকাব্যে গদ্য আর পদ্যের এই যে ফিউশন, দ্বাদশ শতকের প্রেক্ষাপটে চিন্তা করলে এটা তো রীতিমতো একটা বৈপ্লবিক কাঠামো ছিল। অবশ্যই।
এর পাশাপাশি আমরা হলায়দ মিশ্র রচিত শেখ শুভোদয়ের নামও পাচ্ছি, যা ওই একই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। চম্পুকাব্যের এই গঠনতন্ত্র নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব যে তখনকার লেখকরা শুধুমাত্র লিখে যাওয়ার জন্য লিখতেন না। মানে তাদের একটা নিরীক্ষার মাইন্ডসেট ছিল। একদম। পদ্যের একটা নির্দিষ্ট ছন্দ থাকে যা দিয়ে কাহিনী এগিয়ে নিয়ে যাওয়া অনেক সময় ধীরগতির হয়ে যায়। অন্যদিকে গদ্যের মাধ্যমে খুব দ্রুত ঘটনার বিবরণ দেওয়া সম্ভব। কিন্তু পদ্যের মতো তীব্র আবেগ গদ্যে ফুটিয়ে তোলা কঠিন। রাইট। শ্রীহর্ষ এই দুটো মাধ্যমের সীমাবদ্ধতা বুঝতে পেরেছিলেন, আর গদ্যের গতিশীলতার সঙ্গে পদ্যের আবেগিক গভীরতাকে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছিলেন। এই ধরনের ফর্মাল এক্সপেরিমেন্ট বা কাঠামোগত নিরীক্ষা তখনই সম্ভব যখন একজন সাহিত্যিক জানেন যে তার কাজের মূল্যায়ন করার মতো একটা পৃষ্ঠপোষক গোষ্ঠী রয়েছে। আর এই কারণেই লক্ষণ সেনের রাজসভায় জয়দেব বা কবিতা নিরঞ্জনের রুম্মার মতো সভাকবিদের উপস্থিতি এত গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, একটা রাজসভা বা প্যাট্রোনেজ সিস্টেম লেখকদের শুধু অর্থই দেয় না, বরং তাদের নতুন কিছু করার জন্য একটা নিরাপদ পরিবেশ বা ল্যাবরেটরি তৈরি করে দেয়। এক্সপেরিমেন্ট করার জায়গা। একদম। এর আরেকটা বড় প্রমাণ হল ওই যে আপনি বললেন হলায়দ মিশ্র রচিত শেখ শুভোদয়া। এই গ্রন্থটা সাহিত্যের বিষয়বস্তুর নিরীক্ষার একটা অসাধারণ উদাহরণ। কিভাবে? ভেবে দেখুন, একজন হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি হয়ে হলায়দ মিশ্র লিখছেন একজন মুসলিম পীর বা সন্তের, মানে শেখ জালালউদ্দিন তাবরিজির অলৌকিক ক্ষমতার গুণকীর্তন নিয়ে। আরে হ্যাঁ, এটা তো একটা বিশাল ব্যাপার। তাই না? এটা প্রমাণ করে যে সমাজে রাজনৈতিক ব্ল্যাকআউট বা তুর্কি আক্রমণ হওয়ার আগে থেকেই সাংস্কৃতিক আদান-প্রদান আর ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি একটা কৌতূহল বা মেলবন্ধনের জায়গা তৈরি হচ্ছিল। সাহিত্যিকরা তখন ফর্ম এবং বিষয়বস্তু উভয় দিক থেকেই ছক ভাঙার সাহস দেখাচ্ছিলেন। ওয়াও! অর্থাৎ অন্ধকার যুগ নেমে আসার ঠিক আগেই সাহিত্য একটা অবিশ্বাস্য রকম নিরীক্ষাধর্মী ও প্রাণবন্ত পর্যায়ে ছিল। একদম। আজকের এই দীর্ঘ আলোচনার পর আমরা যদি একটা সামগ্রিক চিত্র বা সারসংক্ষেপ টানার চেষ্টা করি, তাহলে আমরা বাংলা সাহিত্যের শত শত বছরের বিবর্তনের একটা সুনিপুণ মেকানিজম দেখতে পাই। মিশ্রণে তৈরি চম্পুকাব্য কিংবা শেখ শুভোদয়ের মতো অভিনব সব এক্সপেরিমেন্ট চলছিল। এরপর ১২০১ সালে তুর্কি শাসনামলের ফলে হঠাৎ করেই সেই প্রাণবন্ত শহরে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, সে ব্ল্যাকআউট। রাইট। রাজসভা ভেঙে যায়, পৃষ্ঠপোষকতা শেষ হয়ে যায়। কিন্তু সেই ১৫০ বছরের ব্ল্যাকআউটের মধ্যেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের রীতিনীতিকে আশ্রয় করে প্রাকৃত পৈঙ্গল আর রামাই পণ্ডিতের ৫১ অধ্যায়ের শূন্য পুরাণের মতো অমূল্য সার্ভাইভাল এভিডেন্সগুলো ঠিকই টিকে থাকে। একদম তাই। এরপর কালের পরিক্রমায় শ্রীচৈতন্যের মতো ব্যক্তিত্বের প্রভাবে সমাজে একটা নতুন দার্শনিক আলোড়ন তৈরি হয়, যা পুরো সময়কালটির নামকরণকে প্রভাবিত করে। আর পরিশেষে এই সমস্ত চড়াই উতরাই পেরিয়ে সাহিত্য এসে পৌঁছায় মোঘল আমলের সে কাঙ্ক্ষিত সোনালী যুগে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা সাহিত্যকে তার সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছানোর সুযোগ করে দেয়। ঠিক। এই পুরো জার্নিটা চিন্তা করলে সত্যি গায়ে কাঁটা দেয়। এই ঐতিহাসিক যাত্রাপথটা কিন্তু বর্তমান সময়ের জন্য একটা অত্যন্ত শক্তিশালী বার্তা বহন করে। রেলিভেন্সটা কোথায় এখানে? এটা আমাদের শেখায় যে তথ্য, সমাজ, অর্থনীতি বা সংস্কৃতির ওপর যত বড় আঘাতই আসুক না কেন, মানে যেমন এই তুর্কি শাসনামলের অন্ধকার যুগ মানুষের বুদ্ধিবৃত্তিক বা সৃজনশীল অস্তিত্বকে কখনোই পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব নয়। মানুষ ঠিকই পথ বের করে নেয়। একদম। চরম বিপর্যয়ের মুখে পড়ে সাহিত্যের হয়তো কেন্দ্রবিন্দু পরিবর্তন হয়েছিল, রাজসভা থেকে তা হয়তো প্রত্যন্ত গ্রামে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু তা কখনো থেমে যায়নি। একটা জাতির সংস্কৃতি এভাবেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় আর নতুন কোনো স্থিতিশীল কাঠামোর ওপর ভর করে পুনরায় একটা স্বর্ণালী যুগের জন্ম দেয়। টিকে থাকার এই মেকানিজমটা মানব ইতিহাসের অন্যতম বড় একটা বিষয়। 100% সত্যি কথা। মানুষের এই অদম্য সৃজনশীলতা আর টিকে থাকার ক্ষমতা সত্যি অবাক করার মতো। আর এই বিষয়কে সঙ্গী করেই আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। সময় তো ফুরিয়ে এলো। হ্যাঁ, তবে এই ইতিহাস আর তথ্যের জগৎ থেকে বেরিয়ে আসার আগে শ্রোতাদের নিজস্ব ভাবনার জন্য একটা গভীর আর কৌতূহলোদ্দীপক প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, কি প্রশ্ন?
আমরা তো দেখলাম ইতিহাসের পাতায় যে ১৫০ বছরকে অন্ধকার যুগ বলে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, ঠিক সেই অন্ধকারের ভেতর থেকেই ৫১ অধ্যায়ের শূন্য পুরাণের মতো এত সুসংগঠিত আর চমৎকার সব সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে, যা টিকে থাকার প্রমাণ হয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে। তাহলে একবার ভাবা যেতে পারে সেই ঘুটঘুটে অন্ধকারের আড়ালে ওই দীর্ঘ ১৫০ বছরে আরও কত শত সাহিত্যকর্ম, কত নিরীক্ষাধর্মী লেখা লুকিয়ে আছে, যা হয়তো আজও আমাদের কাছে আবিষ্কৃত হয়নি। সত্যি তো, ভাবার মতো বিষয়। সত্যিই কি সেই যুগে মানুষের কলম বা সাহিত্য লেখা পুরোপুরি বন্ধ ছিল, নাকি আমরা শুধু সেই অমূল্য পাতাগুলোকে খুঁজেই পাইনি আর চিরতরে হারিয়ে ফেলেছি? এই প্রশ্নটার উত্তর হয়তো কোনোদিন জানা যাবে না, কিন্তু এটা আমাদের চেনা ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।